ব্যস্ত জীবনের চাকার সাথে ঘুরতে ঘুরতে কখন যে আমরা নিজের জন্য বাঁচতে ভুলে যাই তা টেরই পাই না। অফিসের কাগজপত্র, সময়ের দৌড় আর জীবনের হিসেব নিকেশের ভিড়ে কোথাও যেন হারিয়ে যায় নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্তগুলো। একজন স্কুটার রাইডার হিসেবে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি স্কুটার নিয়ে করা লম্বা ট্যুরগুলোর ভেতর দিয়ে। একটা ট্যুর মানে শুধুই কোনো একটা নতুন জায়গায় এক্সপ্লোর করা নয়, একটা ট্যুর মানে কর্মজীবনের ক্লান্তি থেকে এক ফোঁটা মুক্তি, ব্যস্ত সময় থেকে ছিনিয়ে নেওয়া এক টুকরো স্বাধীনতা। ঘড়িতে এখনো 5টাও বাজে না, সকালবেলায় বের হয়ে গেছি। ভোরবেলা এখনো বলা যাবে না, এখনো রাত, অন্ধকার এখনো। আজকে আবার একটা নতুন ট্রিপ। আর পেছনে ওই যে আমার স্কুটার একদম ধুয়ে মুছে রাখছি, ট্যাঙ্কি ফুল লোডেড। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভবত এটাই বছরের লাস্ট ট্যুর। এসটিভিটির সাথে আরও একটা ট্যুরে বের হয়ে পড়ছি। এসটিভিটির সাথে ট্যুর মানে আলাদা একটা এক্সাইটমেন্ট। আজকে আমাদের ট্যুরের নাম বিজয় ট্রিপ, যেহেতু আজকে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। তাই ট্যুরের শুরুতেই সেই সমস্ত শহীদদের কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করতেছি যারা আমাদের মাতৃভূমির বিজয় এনে দেওয়ার জন্য আত্মত্যাগ করেছেন। আল্লাহ সকল শহীদদের জান্নাতবাসী করুক। খোকন ভাই আমার জন্য চৌধুরী ফিলিং স্টেশনে ওয়েট করতেছে, আগে গিয়ে তার সাথে মিট করি। ও, পতাকা লাগাই দিছেন, সেরা ভাই, আপনি সেরা। তাই চলেন চলেন। ট্যুরের প্রথম সফরসঙ্গী পেয়ে গেছি। সামনে আস্তে আস্তে আরো অনেকেই জয়েন করবে, সবাইকেই দেখাবো আস্তে আস্তে। এখন আছি জাহাঙ্গীরনগর এলাকায়। যেহেতু আজকে 16ই ডিসেম্বর, হলগুলাতে সুন্দর লাইটিং করছে। যেহেতু সবাই স্মৃতিসৌধে ফুল দিতে আসবে, সিকিউরিটি কনসার্নের একটা ব্যাপার আছে। এর জন্য আমরা যত তাড়াতাড়ি পারি নবীনগর ক্রস করে ফেলার চেষ্টা করব, না হয় লেট হয়ে গেলে আমাদের আটকায় যেতে হবে। নবীনগর ক্রস হয়ে আমরা চন্দ্রার উদ্দেশ্যে চলে যাব। আমাদের আরেকটা টিম উত্তরা হয়ে চন্দ্রাতে পৌঁছাবে। নবীনগর থেকে আমরা এখন চন্দ্রার দিকে চলে যাচ্ছি। চন্দ্রায় পৌঁছে আমি আর খোকন ভাই অন্যদের জন্য অপেক্ষা করতে থাকি। রাতের অন্ধকার বিদীর্ণ করে অবশেষে আমাদের ট্যুরমেটরা হাজির হয়। সবাইকে দেখে মনটা আবারও চাঙ্গা হয়ে ওঠে। চা নাস্তার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়ব পাবনার উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আরো অনেক আগে রওনা করার কথা চন্দ্রা থেকে, কিন্তু আমাদের এসটিভিটির লাইফলাইন মুনতাসির ভাই অসুস্থ থাকার কারণে গতকালকে উনি ডিসিশন নিয়েছিল যে উনি এই ট্যুরে অংশগ্রহণ করবে না। বাট সকালবেলা উঠে যখন আমাদের এত এত টেক্সট আর এক্সাইটমেন্ট দেখলো, তখন উনি ঠিক করলো যে শরীর যাই হোক মনের ট্যুরে হলেও ট্যুরটাতে অংশগ্রহণ করা উচিত। যে কারণে উনি দেরিতে হলেও রওনা দিছে বাসা থেকে। বিজয়ের এই মাসে 7 সকালে আমরা টোটাল 12টা টু হুইলার, 9টা স্কুটার এবং 3টা বাইক একসাথে যাচ্ছি পাবনা। মেনলি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশেপাশের যে এরিয়াটা আছে সেটাই আজকে আমরা এক্সপ্লোর করব। যেহেতু পৌষ মাস শুরু হয়ে গেছে, মোটামুটি ভালো পরিমাণ ঠান্ডা পড়ছে, তার উপরে যাচ্ছি উত্তরবঙ্গ, তার মানে ঠান্ডার পরিমাণ যত আগাবো তত বাড়তেই থাকবে। সবাই মোটামুটি প্যাকেট হয়েই বের হয়েছে, রাইডিং জ্যাকেট, সোয়েটার, উইন্ড ব্রেকার, যে যা পারছে, যার কাছে যেটা ছিল সেটা পরেই মোটামুটি গোলগাপ্পা হয়ে এক একজন বের হয়েছে। দেখতে কিউট লাগতেছিল। সকাল হয়ে যাওয়ায় রাইডিংটা একটু কমফোর্টেবল লাগতেছে। ইউজুয়ালি রাতে রাইড করতে আমি তেমন একটা কমফোর্টেবল ফিল করি না, এবং এসটিভিটিও চায় রাতের রাইডটা অ্যাভয়েড করতে। এই জন্য ওদের সাথে আমার খুব মিলে এই জায়গাটাতে। রাতের বেলা রাইড করাটা আসলে ডিফিকাল্ট। তবে আজকে যেহেতু একটা ডে ট্যুর,
তার মানে আজকে পাবনা গিয়ে আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করে মোস্ট প্রবাবলি সবাই চলে আসব। তাই খুব সকালে বেরোইছি এবং ফিরতেও রাত হয়ে যাবে। সবাই মোটামুটি তাদের অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলা ফাংশন ওকে করে তারপরেই বের হয়েছে। 12টা টু হুইলারকে আমরা 3টা গ্রুপে ভাগ করছি। সবার সামনে আব্দুর রহিম ভাই আমাদেরকে লিড দিচ্ছেন তার সুজুকি অ্যাক্সেস নিয়ে। ওই গ্রুপে আছেন 4 জন। তারপরে গ্রুপে আছে খোকন ভাই এবং এই গ্রুপে আমি, এবং সবার শেষে আছেন মিতুল ভাইরা। গত 1.5 বছর আগে আমি আরেকবার পাবনা গেছিলাম, তবে ওইবার আমরা পাটুরিয়া হয়ে ফেরি পার হয়ে তারপরে পাবনায় ঢুকছিলাম। তবে এইবার যাচ্ছি যমুনা সেতু হয়ে। গতবার পাবনা গিয়ে আমার স্কুটারটার টায়ারটা লিক হয়ে বেশ বড় সড়ো একটা বিপদে পড়ি। আমি এবং আমার পিলিয়ন দুইজনেই ইনজুর্ড হই, যে কারণে ট্যুরটা অসমাপ্ত রেখে আমাদেরকে ফেরত আসতে হয়েছিল। সেই ট্যুরের ভিডিওটাও আমার চ্যানেলে আছে, একদম প্রথম দিককার ভিডিও, আর্ন করা একটা ব্লগ, চাইলে সেটাও দেখে আসতে পারেন। তবে এবার যাচ্ছি যমুনা সেতু হয়ে। এর আগেও আমি যমুনা সেতু একবার ক্রস করছি, সেটা হচ্ছে আমরা যখন সিরাজগঞ্জ গেছিলাম তখন আমরা যমুনা সেতু ক্রস করে গেছিলাম। এই রাস্তাটা আমার সত্যিই ভালো লাগে, খুব স্মুথ রাস্তা। যমুনা সেতু পর্যন্ত কোনো ধরনের প্যারা নাই, চিল। আবারও অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। তার মধ্যে এতগুলা মানুষ একসাথে, যে কোনো গ্রুপ ট্যুর যখন অনেকগুলা মানুষ থাকে না, নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করে। ওই যে একটা কথা আছে না, ইউনিটি ইজ স্ট্রেংথ, ব্যাপারটা ওইরকম আর কি। একটা গ্রুপের ভিতরে থাকলে নিজেকে একটা কোশনের ভিতরে মনে হয়, নিজেকে অনেকটাই সেফ লাগে। গভীর রাত হোক অথবা ভোরবেলা অথবা বৃষ্টির মধ্যে সবাই একসাথে রাইড করলে নিজের মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকে, রাইডিংয়ে একটা কনফিডেন্স পাওয়া যায়। আর সবার সাথে তাল মিলায় চললে সেই কনফিডেন্সটা আরও বুস্ট আপ হয়। রাস্তাঘাটে যে কোনো বিপদ আপদে উদ্ধার পাওয়া যাবে, এই জিনিসটা একটা আলাদা মানসিক প্রশান্তি দেয়। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমাদের প্ল্যান হচ্ছে একবারে যমুনা সেতু পার হয়ে ওই পারে গিয়ে নাস্তা করার। খুব সকালে বের হয়েছি, তার মানে নাস্তা না করে বের হইতে হয়েছে। খোকন ভাই, পায়েল ভাই আর মিতুল ভাই তাদের পেছনে পতাকা লাগাইছে, অনেকটা সুপারম্যান ভাইব দিচ্ছে। তারা রাইড করতেছে আর পেছনে পতাকাগুলো উঠতেছে, সুন্দর লাগতেছে জিনিসটা। হ্যাঁ, এসটিভিটির একটা মাস্ট টু মেনটেন রুলস হচ্ছে ট্যুরে গেলে অবশ্যই ফুল ফেস হেলমেট এবং সেফটি গিয়ার্স পরে আসতে হবে। এই জিনিসটা ছাড়া কাউকে ট্যুরে অ্যালাউ করা হয় না। আমার মতে লং রাইডে এই জিনিসটা সবার ক্ষেত্রে বাধ্যতামূলক করা উচিত, কারণ রাস্তাঘাটে বিপদ আপদ বলে কয়ে আসে না। আমার নিজের পক্ষ থেকে যতটুকু সেফ থাকা যায় সেটা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা উচিত। কুয়াশা আর কুয়াশা, ক্যামেরাতে কুয়াশা কতটুকু আসতেছে যাই না, তবে আশেপাশে কুয়াশা একদম ঠাসা, প্রপার শীতকাল যাকে বলে আর কি। যেহেতু খুব সকালবেলা বের হয়েছি, আশেপাশে গাড়ি বলতে ম্যাক্সিমামই হচ্ছে ট্রাকগুলো হাইওয়েতে খুব একটা ঝামেলা করে না, যদি না ড্রাইভার ঘুমায় যায়। তারা একটা লাইন মেনটেন করে গাড়ি চালাইতে থাকে, এই জিনিসটা আমাদেরকে খুব একটা প্যারা দেয় না। কিন্তু বাসগুলা ভাই খুবই ভয়ানক জিনিস, কখন লেন চেঞ্জ করে কোনো আগামাথা নাই। ভোরবেলা হওয়ায় বাসের সংখ্যা নাই বললেই চলে। আমরা খুব সুন্দর মতোই আগাইতে পারতেছি সবাই একসাথে। ঢাকা আরিচা হাইওয়েতে রেগুলার চালায় আসা মানুষ যখন টাঙ্গাইলের এই সুন্দর হাইওয়ে পায়, তখন আসলে এই রাস্তা তার কাছে মাখন ছাড়া আর কোনো কিছুই না। একদম স্মুথ একটা রাস্তা, তার উপরে লোকাল গাড়ি ঘোড়ার কোনো চাপ নাই। মানে এত শান্তি লাগে এই রাস্তাটাতে রাইড করতে আসলে। এতগুলো রাইডার একসাথে যাচ্ছি, খুব স্মুথলি একটার পর একটা গাড়ি ওভারটেক করে আমরা সামনে আগায় যাচ্ছি, তেমন কোনো প্যারাই নিতে হচ্ছে না আমাদেরকে। সূর্য যদিও উঠে গেছে, কুয়াশা পুরোপুরি কাটে নাই এখনো। একবারে যে সবকিছু জমায় ফেলার মতো শীত ওরকম না, কিন্তু ঠান্ডা ভালো পরিমাণেই লাগছে। যমুনা সেতু আর 37 কিলোমিটার। আমরা যমুনা সেতু চলে আসছি, সামনে যমুনা সেতু টোল প্লাজা। বাসা থেকে বের হয়েছি এখন পর্যন্ত 96.6 কিলো, প্রায় 100 কিলোর মতো রাইড করা হয়ে গেছে। 100 কিলো রাইড করার পরে যমুনা সেতুতে আসছি, যমুনা ব্রিজ ইস্ট টোল প্লাজা। আমি দ্বিতীয়বারের মতো যমুনা সেতুতে উঠলাম। এর আগে আসছিলাম 2023-এর অগাস্টে, যেবার আমি সিরাজগঞ্জ আসছিলাম। সিরাজগঞ্জ, চায়নাবাদ প্লাস টুকটাক আরও এরিয়া এক্সপ্লোর করছিলাম ওইবার। যমুনা সেতু সবসময় একটা আবেগের জায়গা, কারণ ছোটবেলা থেকেই যমুনা সেতুর বড় বড় ছবি দেখে বড় হয়েছি। বাট আমাদের কোনো আত্মীয় স্বজনই উত্তরবঙ্গে নাই, যে কারণে উত্তরবঙ্গে কখনোই আমার আসা হয় নাই।
ছোটবেলায়। গতবার যখন আসছিলাম তখন আগস্ট মাস ছিল, তার মানে বর্ষা, যে কারণে যমুনাতে প্রচুর পানি ছিল। কিন্তু এবার যেহেতু শীতকাল, ডিসেম্বর মাস, যমুনা নদী একদম শুকনা, একদম মাঝখানে হয়তো স্রোত আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই বালুর চর। নদীর এই অংশটুকুতে এখনো পানি আছে। এটাই সম্ভবত মূল চ্যানেল, এই চ্যানেল দিয়েই নৌযানগুলো চলাচল করে। এদিকে আছে রেল সেতু, আগে যমুনা ব্রিজের উপর দিয়েই রেল চলাচল করত। গতবার যখন আসছিলাম রেল সেতুর কাজ চলমান ছিল, এখন যতটুকু জানি রেল সেতুটা অ্যাক্টিভ। ওই রেল সেতু দিয়ে এখন রেলগাড়ি চলাচল করে। যমুনা সেতুর উপর দিয়ে এখন আর রেলগাড়ি চলাচল করে না। পদ্মা সেতুর তুলনায় যমুনা সেতুটা একটু ছোট। দেখতে দেখতেই পার হয়ে চলে আসলাম। ঘড়ির সময় অনুযায়ী 8:40 বাজে। এখন আমরা সকালে নাস্তা করি নাই, টুকটাক কয়েকটা ব্রেক দিছি, যেখানে আমরা চা, রুটি, কলা এসব ছোটোখাটো জিনিস খাইছি। একটা প্রপার ব্রেকফাস্ট খুব জরুরি। খোকন ভাই আবারও সবার আগে, ওনার গ্রামের বাড়ির আসা যাওয়ার রাস্তায় এটা, এই জন্য এই রাস্তা উনি সবচেয়ে ভালো চিনেন। এসটিভিটির সাথে আমি যখন প্রথম রাইড করি তখন থেকে খোকন ভাই যেখানে, আমি তার পেছনে, এই জন্য খোকন ভাইকে সামনে রেখেই আমি আবার আমার স্কুটারের স্পিড বাড়াইলাম। সামনে আমরা নাস্তার জন্য ব্রেক দিব, তখন আবার ক্যামেরা অন করব। ঘটনা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষকে বেশি প্রশংসা করতে নাই। খোকন ভাইয়ের পিছনে পিছনে আসতেছিলাম, খোকন ভাইয়ের এলাকার রাস্তা, পরিচিত রাস্তা এসব বলতেছিলাম। বলতে বলতে খোকন ভাই আমাদেরকে ভুল রাস্তায় ঢুকাই দিছে, এখন আবার ইউ টার্ন করে যেতে হচ্ছে। এগুলোই আসলে ট্যুরের মজা। সকালে নাস্তার জন্য আমরা সিল্ক সিটি ইন রেস্টুরেন্টে বিরতি দেই। সকালের নাস্তা খেতে খেতে আমরা মুনতাসির ভাইয়ের জন্য ওয়েট করি। অবশেষে মুনতাসির ভাই আমাদের সঙ্গে জয়েন করেন। সকালে নাস্তা করার জন্য আমরা লম্বা একটা বিরতি দিলাম। মুনতাসির ভাই আমাদের সাথে জয়েন করছে। বর্তমানে তাই আমাদের সদস্য সংখ্যা হইল 13 জন, বলা চলে বিশাল বড় একটা বহর। বাসা থেকে বের হয়েছি 133 কিলো হয়েছে। অনেকেই বলতেছে তেল নিয়ে নিবে ফর সেফটি পারপাস, অনেকের আবার তেল শেষও। ফুয়েল ভরে একটানে আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে চলে যাব। কি সুন্দর একটা রাস্তা, হ্যাঁ, দুই পাশে গাছের ছাউনি, ছায়া ঘেরা একটা রাস্তা। এই রাস্তায় চলতে চলতে বারবার একটা কথাই মনে আসে, একা চলা আর একসাথে চলার অনুভূতি কখনোই এক হয় না। সামনে পেছনে ছড়িয়ে থাকা পরিচিত মুখগুলো সবাই নিজের জায়গায় থেকেও একই ছন্দে চলছে। রাইডিং স্টাইল আলাদা, গতি আলাদা, কিন্তু পথটা সবার জন্য এক। দুপাশে বিস্তীর্ণ ফসলের জমি নীরবে দাঁড়িয়ে আছে, আমাদের পথ চলাটা দেখছে। এই মাটির উপর দিয়ে চলতে চলতেই আমরা পথ চিনেছি, আর দু চোখ ভরে দেখেছি ধরনীর অপার সৌন্দর্য। একটা গ্রুপ ট্যুরে সবাই নিজের সীমার মধ্যেই একসাথে থাকে, কেউ সামনে, কেউ একটু পেছনে, তবুও কেউ আলাদা নয়। এই পথ চলার ভিতরেই আছে বিশ্বাস, আছে একসাথে থাকার সহজ কিন্তু গভীর আনন্দ। আমরা ছুটে চলেছি চলন বিলের মাঝ দিয়ে, আর রাস্তা ধীরে ধীরে আমাদের চিনে নিচ্ছে। আমাদের এসটিভিটির আরেক মেম্বার হাবিব ভাই আমাদের সাথে জয়েন হবেন। আমরা একটা ব্রেক দিব হাবিব ভাইয়ের জন্য। হাবিব ভাই আসলে তাকে সাথে করে নিয়ে আমরা রূপপুরের দিকে আগাবো। হাবিব ভাই আসার সময় আমাদের জন্য নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা এবং পেয়ারা সন্দেশ নিয়ে আসলেন। দুইটা মিষ্টান্নই আমরা মজা করে খেলাম। হাবিব ভাইকে ধন্যবাদ, তিনি আমাদেরকে এখানকার বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা আর পেয়ারা সন্দেশ খাওয়াইছেন। সন্দেশটা খুবই মজা ছিল। আমরা এতক্ষণ ছিলাম বনপাড়া।
বনপাড়া থেকে আমরা এখন রূপপুরের দিকে যাচ্ছি। রাস্তাটা হ্যাভি স্মুথ, ওয়াইড একটা রাস্তা। বনপাড়া থেকে রূপপুর প্রায় 28 কিলোমিটার দূরে। রাস্তার দূরত্ব হিসাবে 28 কিলোমিটার খুব বেশি দূর না হইলেও আমাদের যাইতে সময় লাগতেছে, কারণ হচ্ছে আমরা মানুষ অনেক বেশি। প্রায় 14টা টু হুইলার এখন আমাদের একসাথে। 14 জনের 14 রকমের সমস্যা থাকে, তারপরেও আমরা এগিয়ে চলতেছি। বাট আইডিয়ালি আমাদের এতক্ষণে পৌঁছায় যাওয়ার কথা, সমস্যা নাই, আস্তে ধীরে আগাচ্ছি। বড় কোনো ধরনের ঝুঁকি আমরা নিতে যাচ্ছি না। আর যেহেতু খুব সকালে বের হয়েছি, ঘুম কম হয়েছে সবারই, তাই চা কফি খেয়ে ঘুমটাকে যতটুকু দূরে রাখা যায় সেই চেষ্টাই করতেছি। একটু পর পর ব্রেক দিয়ে আমরা চা কফি খেয়ে নিচ্ছি, যার যেটা যখন প্রয়োজন। রাস্তা স্মুথ হইলে আসলে স্কুটারে মাইলের পর মাইল অনায়াসে ছুটে চলা যায়। ব্রেক দেওয়ার পরে আমাদের গ্রুপের সিরিয়ালটা ওলট পলট হয়ে গেছে, এটা হওয়াই স্বাভাবিক। আর যেহেতু একটাই রাস্তা, অল্প দূরত্ব আছে, সবারই চিন্তা হচ্ছে এখন যত তাড়াতাড়ি ওইখানে পৌঁছানো যায়। কিশোর ভাইয়ের সাথে অনেকদিন পরে রাইড করতেছি। কিশোর ভাইকে আপনারা হয়তো চাঁদপুরের ব্লগটাতে দেখছেন, ওনার সাথে আমি চাঁদপুর গেছিলাম এই বছরেই। মাঝখানে শুনছিলাম যে কিশোর ভাই অসুস্থ, তাই টেনশন হচ্ছিল হয়তো এই ট্যুরটা উনি মিস করতে যাচ্ছেন। যাক, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছেন। উনি যে কী পরিমাণ এনার্জেটিক একটা মানুষ। গতকাল রাত্রে বাসায় ফিরছেন রাত 1টায়, আবার 4টা বাজে বের হয়ে গেছে ট্যুর করার জন্য। পারেনও মাশাল্লাহ। আমার সামনে আছে এখন ইরফান ভাই। ইরফান ভাইয়ের সাথে আমি যখন লাস্ট জানুয়ারি মাসে বাগেরহাট যাই, তখন উনি হাইওয়েতে খুব বেশি কমফোর্টেবল ফিল করতো না। বাট ভাই ঢাকা চিটাগাং ঢাকা হাইওয়েতে যাতায়াত করতে করতে ওনার হাইওয়েতে কনফিডেন্স চলে আসছে। ভাই এখন উড়া ধরে টান দেয়, ইরফান ভাইয়ের ধরাই মুশকিল। ইরফান ভাইয়ের সামনে আছে পায়েল ভাই, আমাদের আরেকজন বাংলাদেশের পতাকাবাহী রাইডার। পায়েল ভাই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট পারসন, খুবই মজার মানুষ। একসাথে যতক্ষণ থাকি কখনোই উনি বোর হইতে দেন না, সব সময় হাসি আড্ডায় সবাইকে মুখরিত করে রাখেন। সাইফ ভাই আছেন তার জন্টাস বাইকে, আমরা আদর করে এটাকে বলি জন্ডিস। বাইকটা কেনার পর সম্ভবত ভাইয়ের ট্যুর করার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। আমাদের নেত্রকোনা ট্যুরেও ভাই ছিলেন, আপনারা হয়তো অনেকেই নেত্রকোনা ট্যুরের ব্লগটা দেখছেন। খোকন ভাইকে পেছনে রাখা মুশকিল, খোকন ভাই তার নিজস্ব গতিতে সবসময় এগিয়ে যায়। ব্লু কালারের অ্যাক্সেস নিয়ে 2টা স্কুটার আসছে আমাদের সাথে, একটা আব্দুর রহিম ভাইয়ের আর একটা হচ্ছে শাহাদাত ভাইয়ের। এসটিভিটির সাথে আমার করা 3টা ট্যুরেই শাহাদাত ভাই প্রেজেন্ট ছিলেন, খুবই আন্তরিক মানুষ, অলওয়েজ রেডি ফর ট্যুর। ব্লু কালারের আরেকটা অ্যাক্সেসের মালিক হলেন আমাদের আব্দুর রহিম ভাই, আমাদের ম্যানেজার, অলওয়েজ গাইডিং আস, প্লাস সব ধরনের হিসাব নিকাশে একদম পটু। ভাই আছেন বলে আমরা একটু তাড়াতাড়ি কোন একটা জায়গায় যাইতে পারি এবং ফেরত আসতে পারি। টাইম মেনটেন করার জন্য আসলে এরকম একটা মানুষ দরকার। শুভ ভাই আসছে তার 4V নিয়ে। আমার দেখা মতে 4V চালানো ওয়ান অফ দ্য জেন্টেল রাইডার। রাইডিং জগতে 4Vর সুনাম অথবা দুর্নাম সবাই জানেন, কিন্তু শুভ ভাই মানুষ হিসেবেও আলাদা, রাইডার হিসেবেও আলাদা, চমৎকার একজন রাইডার। খুবই ডিসেন্টলি রাইড করেন। 4V রাইডার মানে যে উড়াধুরা রাইডার আমরা সাধারণত যেটা জানি, উনি একদমই ব্যতিক্রম। পালসারে আছে আমাদের সবার জুনিয়র ভাইস্তা মারুফ। জুনিয়র হলে কি হবে, সে রাইড করে খুব দুর্দান্ত। আমাদের সবার মধ্যে শুধুমাত্র ওই একমাত্র স্টুডেন্ট এখনো, কিন্তু ভালো এক্সপিরিয়েন্সড রাইডার। আমার গত নেত্রকোনা ব্লগে যে ছবিগুলো আপনারা দেখছেন DSLR-এ তোলা, সবগুলা ওরই তোলা। রাইডিংয়ের পাশাপাশি ছবি তোলাতেও উস্তাদ ছেলেটা। একটু আগে রাস্তার খুব গুণকীর্তন করতেছিলাম, বলছি না বাংলাদেশে কোনো কিছুর গুণ গাইলে সমস্যা, একটু পরে দেখা যায় যে গেছে। রাস্তার খুবই বাজে অবস্থা এদিকে। বর্তমানে পার হচ্ছি দাসুরিয়া বাজার, ঈশ্বরদী, পাবনা। মোটামুটি ভালো একটা জায়গা, ভাঙ্গাচোরা ক্রস করে আসছি। রূপপুর বাকি আছে আর 9 কিলোমিটার, ঘড়িতে সময় 2টা 13। এতক্ষণে পৌঁছায় গিয়ে আমাদের লাঞ্চ করে ফেলার কথা। এই হচ্ছে আমাদের মুনতাসির ভাই, এসটিভিটির আইডিয়াটা যার মাথা থেকে আসছে। আমি যখন থেকে এসটিভিটিকে চিনি তখন মুনতাসির ভাই চালাইতেন অ্যান্ডর্ক, এরপরে কিনলেন এডিভি, এরপরে সম্ভবত এখন রয়্যাল এনফিল্ডও কিনে ফেলছেন। এসটিভিটির যে কয়টা পিলার আছে তার মধ্যে উনি অন্যতম। খুবই অমায়িক, কর্ডিয়াল একজন মানুষ, মানে প্রথমবার দেখা হইলেই কিছু মানুষ আছে না ভালো লেগে যায়, ওইরকম একজন মানুষ হচ্ছে মুনতাসির ভাই। যে কোনো জিনিস নিয়ে উনি অনেক ডিপ রিসার্চ করেন, সেটা একটা ট্যুর প্ল্যান হোক অথবা স্কুটার অথবা বাইকের কোনো একটা অ্যাক্সেসরিজ হোক। এসটিভিটির যে সমস্ত সুন্দর সুন্দর আইডিয়াগুলো বের হয় তার ম্যাক্সিমামগুলোই ওনার মাথা থেকে বের হয়।
গ্রুপটাকে এত সুন্দরভাবে ধরে রাখার জন্য আর এত সুন্দর সুন্দর ট্যুর অ্যারেঞ্জ করার জন্য মুনতাসির ভাই অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্ত। চলে আসছি আমরা লালন শাহ সেতু, আর মাত্র 5 কিলো, বাকিদের জন্য একটু ওয়েট করি। আমাদের সাথে যুক্ত হয়েছে মমিন ভাই। টোটাল এখন 15টা টু হুইলার আমাদের সাথে একসাথে। আমরা যাচ্ছি এখন লালন শাহ সেতুর দিকে। ওখান থেকে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা পাবো। লালন শাহ সেতুতে আমাদের প্ল্যান হচ্ছে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা, তারপরে আমরা লাঞ্চের জন্য চলে যাব। আমার সামনে আছে আমাদের কোচি ভাই। কোচি ভাই তার এডিবি নিয়ে ফুরুত ফুরুত হাওয়া হয়ে যায় মাঝে মাঝে, খুবই নাইস পারসন। আর সবার শেষে আমার সামনে আছে মিতুল ভাই, গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি কেয়ারিং পারসন, অন্তত আমার কাছে এটা মনে হয়। অন্য সবাইও কেয়ারিং, বাট মিতুল ভাই সবসময় দেখা যায় যে সবার শেষে থেকে সবাইকে একসাথে করে নিয়ে তারপরে সামনে আগায়। বিশাল বিশাল চুল্লিগুলা এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা চলে আসছি লালন শাহ সেতু ফাইনালি। ওয়াও, সেই লোহার ব্রিজ, ভেরি বিউটিফুল সিন। কি সুন্দর, হ্যাঁ, কত শুনছি এই সেতুটার কথা, কখনো দেখতে আসা হয় নাই। This is the view from লালন শাহ সেতু, a gigantic structure, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, our pride. অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। চোখের সামনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা যেন একসাথে দুই সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। একপাশে হার্ডিঞ্জ ব্রিজ, যা ইতিহাসের নীরব সাক্ষী, অতীতকে মনে করিয়ে দেয়। আরেক পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বর্তমানের সাহস এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি। আর নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা, সময়ের মতোই অবিরাম, নিরবিচ্ছিন্ন। অতীত আর ভবিষ্যতের এই মেলনবিন্দুতে দাঁড়িয়ে আমরা কিছু স্কুটার প্রেমী দেখলাম নতুন বাংলাদেশের পথ চলা। বিজয়ের এই দিনে বাংলাদেশের গৌরবের এই অংশটুকু যে যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করে রাখলাম। And we are hungry. দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চললো, প্রচন্ড ক্ষুধা লাগছে। এখন একটা জম্পেশ খাওয়া দিতে হবে। দুপুরে খাবার খেতে খেতে আমাদের বিকাল হয়ে যায়। বিভিন্ন রকমের ভর্তা, গরুর মাংস এবং ডাল দিয়ে যে যতটুকু পারলাম গোগ্রাসে খেয়ে নিলাম। খাওয়াটা বেশ ভালোই ছিল, যদিও জায়গাটা খুবই ক্রাউডেড। তারপরেও এতক্ষণ পরে খাওয়া দাওয়া করতে পারায় সবাই দেদারসে খাইছে। এখন আমরা যাব পদ্মার পাড়ে। আমরা সানসেটটা এখান থেকেই উপভোগ করার চেষ্টা করব। আমার তো ইচ্ছা করে সব স্মৃতিগুলো একসাথে নিয়ে যেতে, কিন্তু সব স্মৃতি আসলে সংরক্ষণ করা যায় না। তাই পদ্মার পাড়ের অসম্ভব সুন্দর সূর্যাস্তটাকে যতটুকু পারি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। খোকন ভাই তার গ্রামের বাড়িতে থেকে যাবেন। খোকন ভাইয়ের সাথে আব্দুর রহিম ভাই এবং পায়েল ভাইও থেকে যাবেন। ওনাদেরকে বিদায় জানিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দিলাম বলতে অনেকটা পথ চলে আসছি। দিনের শুরু থেকে শেষ আজকের এই পথ চলাটা আমাদের অনেক কিছু দিয়ে গেল। কখনো খোলা রাস্তা, কখনো বিস্তীর্ণ ফসলের জমি, আবার কখনো চা নাস্তার জন্য ছোট ছোট বিরতি। অনেকগুলো স্কুটার একসাথে চললাম, এক একজনের গতিতে, নিজের সীমার মধ্যে থেকেও সবাই একসাথে। আমরা আজকে খুব বেশি তাড়াহুড়া করি নাই, যতটুকু পারা যায় সময়টা একসাথে কাটানোর চেষ্টা করছি, সময়টাকে উপভোগ করার চেষ্টা করছি। এর মাঝখানে গল্প হয়েছে, হাসি আড্ডা হয়েছে, অনেকগুলো মুহূর্তই ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছি। তবে সব কিছু তো আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না। কিছু স্মৃতি সবসময় জমা থাকে মনের গহীন কোণে। অ্যাক্টিভিটির সাথে রাইডে সবসময় আমার একটা জিনিস উপলব্ধি হয়, সেটা হচ্ছে
ট্যুরটা যতটা না বেশি সুন্দর হয়, তার চেয়েও সুন্দর হয় একসাথে পথ চলার এই সঙ্গীরা। যেহেতু রাত হয়ে গেছে, ভিডিওটা শেষ করতে হচ্ছে, যদিও আরো অনেকটা রাস্তা বাকি। তবে একসাথে এতগুলো স্কুটার নিয়ে এত লম্বা দূরত্বের জার্নিটা সারা জীবন মনে থাকবে। এসটিভিডির সকল মেম্বারদের জন্য মন থেকে ভালোবাসা। বিজয়ের এই রাইডে আবারও একটা জিনিস বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।